যতক্ষণ না অনুশ্রীর পরিবার পরিজন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে অনুশ্রীর এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইছে না, ততক্ষণ অবধি ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই এই অনুশ্রীকে ঈশানের স্ত্রী হিসেবে মর্যাদা দেবে না বলে এবার অনুশ্রীর দিকে শর্ত ছুড়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রীকে বরণ করে ঘরে তোলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দাঁড়াও অনুশ্রী, তুমি এত সহজে তুমি এই বাড়ির বউ হওয়ার যদি সমস্ত মর্যাদা অধিকার সব কিছু ফলানো শুরু করে দাও তাহলে কী করে চলবে বলো তো? এর আগে তোমাকে বেশ কয়েকটা অগ্নি পরীক্ষা দিতে হবে, কারণ তুমি ঈশানের পছন্দ হলো, তুমি কোনো মতে আমাদের পরিবারের জন্য যে ফিট না এবং তুমি যে কোনো মতে আমাদের পছন্দ না সেটা নিশ্চয়ই তুমি নিজেও খুব ভালো করে জানো। এবং তার জন্য সর্বপ্রথম তোমার বংশ পরিচয় সম্পর্কে আমার জানাটা খুব বেশি প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তোমার কী মনে হয় বলো তো, ও খুব বড় বংশের মেয়ে বলে তোমার অন্তত মনে হয়? আমার তো কেন জানি মনে হচ্ছে যে টিপিক্যাল গ্রামের কোনো মাস্টারের মেয়ে হবে। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আই এম সরি টু সে, কিন্তু আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি যে আপনাদের যা কিছু বলার গালমন্দ দেওয়ার আমাকে দিন, কিন্তু তা সত্ত্বেও আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আপনারা নিন্দামন্দ কথা বলবেন না। এই সমস্ত কিছু শোনা মাত্র কিন্তু আমি কোনো মতে চুপ করে থাকবো না এবং আমার থেকে চুপ করে থাকাটা এক্সপেক্টও আপনারা করবেন না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে আমরা কেউ তোমার পরিবারকে নিয়ে গালমন্দ করবো না, তার থেকে বরঞ্চ তুমি একটা কাজ করো, সোজা হিসেবে তুমি তোমার পরিবারকে চন্দননগরে ডেকে পাঠাও এবং আজ সন্ধ্যের মধ্যে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই এবং আমি জানতে চাই যে তারা কী কারণে কী শিক্ষা দীক্ষা দিয়ে তোমাকে মানুষ করেছে, যে যার কারণে কিনা তুমি একটা মেয়েকে ঠকিয়ে একটা মেয়েকে সরিয়ে তার জায়গা নেওয়ার জন্য তুমি এরকম নোংরা একটা কর্মকাণ্ড করেছো এবং তুমি আমার ঈশানকে আমাদের গোটা পরিবারের বিরুদ্ধে করে তুলেছো। সেই সমস্ত কিছু সম্পর্কে তোমার পরিবারকে জবাবদিহি করতে হবে এবং আমি নিশ্চিত এই সমস্ত কিছু সম্পর্কে নিশ্চয়ই তোমার পরিবারের লোকেরা অবগত আছে। অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে তাহলে আর বলিহারি যায় দিদি, এই সমস্ত কিছু পরিবারের থেকে তো শিক্ষা দীক্ষা পেয়েছে তাই না? অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে না, আমার পরিবার পরিজন এই সকল কিছু সম্পর্কে কিচ্ছু জানে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে তোমার বাবাকে আমি বলবো এবং তুমি এক্ষুনি তোমার বাবাকে কল করে দাও। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন প্রথমবারের মতন অনুশ্রীর বাবাকে ফোন করে বলতে থাকে যে আপনাদের মেয়ে আমাদের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছে এবং আপনাদের মেয়ে যে নোংরা কর্মকাণ্ডগুলো করেছে তার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং আপনাদের মেয়ের যদি আপনারা ভালো চেয়ে থাকেন তাহলে যত শীঘ্রই সম্ভব আপনাদের চন্দননগরে এসে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে হবে এবং মুখোমুখি হয়ে আপনার মেয়ের নোংরা কর্মকাণ্ডগুলোর জন্য আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে এবং তার জন্য যত শীঘ্রই সম্ভব আপনারা এই চন্দননগর আসার ব্যবস্থা করুন। অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে ঠিক আছে আমরা আসছি, আমাদের মেয়ে যদি অন্যায় করে থাকে তাহলে সেইটার জন্য আমাদের মেয়েকে শিক্ষা আমরা দেবই। অন্যদিকে অনুশ্রীর বাবারা কণ্ঠ শোনা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আমার হঠাৎ করে মনে হচ্ছে যে এ লোকের আওয়াজটা একদম সর্বেন্দু দাদার মতন, কেন আমার মনে হচ্ছে যে এই আওয়াজটা আমি আগেও কোথাও শুনেছি, কেন আমার এরকম খটকা লাগছে, হায় ঈশ্বর কী হবে কিছুতেই বুঝতে পারছি না, কেন আমার হঠাৎ করে এরকম মনে হচ্ছে যে না এই আওয়াজটা সম্পূর্ণরূপে সর্বেন্দু দাদার এবং এই আওয়াজটা সঙ্গে আমার পুরনো কিছু অতীত জড়িয়ে আছে, যে অতীত কি এরা এখনও পর্যন্ত আমার পিছন ছাড়তে পারেনি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।